জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, যারা টেরি আর্মিতে যেতে চাইছো, অর্থাৎ টেরিটোরিয়াল আর্মিতে যেতে চাইছো, যাদের বয়স 18 থেকে 42 রয়েছে, অর্থাৎ তারা এই ভিডিওটা অবশ্যই দেখে যাও। একবারে টি আর্মি সম্বন্ধে A to Z তথ্য আলোচনা করব। অর্থাৎ তোমার মাধ্যমিকে যে 33% নম্বর থাকলে কি যেতে পারবে। দেখো, কিছু শর্ত রয়েছে, অবশ্যই যেতে পারবে, কিন্তু সেই শর্তগুলো পূরণ করলে যেতে পারবে। কারো যদি মাধ্যমিকে নাম্বার না থাকে, সে যদি উচ্চ মাধ্যমিক থাকে, গ্র্যাজুয়েশন থাকে, তাহলে কি যেতে পারবে। মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যদি দিয়ে থাকো তাহলে কি যেতে পারবে। যাদের বয়স 30+ হয়ে গেছে, তাদের তাদের কি আলাদা ব্যবস্থা রয়েছে, সব A to Z ডিটেলস আলোচনা করব। তো দেখো, টেরিটোরিয়াল আর্মির আজকে পুরো জব প্রোফাইল কি হয় না হয়, জাস্ট তুমি যদি এই ভিডিওটা ওয়াচ করো, হয়তো একটু বড় হতেই পারে, কিন্তু তোমার টি আর্মি সম্বন্ধে আমি তোমাদের কথা দিচ্ছি, কোনো দিনও তোমাদের আর ডাউট থাকবে না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আলোচনা করব। প্রথমত, টি আর্মি কী জিনিস, টি আর্মি কি? 45% নম্বর না থাকলেও যেতে পারবে? হ্যাঁ, পারবে, যেতে পারবে। এটা কে বলছে? অফিসিয়াল তোমাদের সাইটে যে তোমাদের লেখা রয়েছে সেখান থেকেই তোমাদের আমি দেখাবো। 45% নম্বর না থাকলেও সোলজার জিডিতে যেতে পারবে, এবং টেস্টম্যানের ক্ষেত্রে সোলজার 45% কিন্তু প্রয়োজন নেই। এইচএসে অনেকের প্রশ্ন ছিল এটা যে, দাদা এইচএসে 45% নম্বর আছে কিন্তু মাধ্যমিকে নেই, তাহলে কি যেতে পারবো? তারও উত্তর দিব, আমি গ্র্যাজুয়েশন করেছি কিন্তু মাধ্যমিকে নম্বর নেই আমার, তাহলে কি যেতে পারবো? সেটারও উত্তর দেব। নেতাজি অর্থাৎ INIOS কিংবা মুক্ত বিদ্যালয় থেকে তুমি যদি কোনো ইনস্টিটিউট থেকে পড়ে থাকো, তাহলে কি তুমি যেতে পারবে টি আর্মিতে? সেটাও আলোচনা করব। পরীক্ষা কোন ভাষায় হয় সেটাও বলবো। তারপরে হচ্ছে কত বছরের চাকরি তোমাদের, এই টি আর্মির চাকরি কি কত বছরের? যেমন অগ্নিবীরের আর্মি তো 4 বছরের, তোমরা জানো। তাহলে টি আর্মির চাকরি কত বছরের সেটাও আলোচনা করব। কোথায় কোথায় র্যালি হয়, তোমরা হয়তো যারা প্রথম দেখছো একটু বলে দিই, তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তার মানে ভেবো না যে তোমার ওয়েস্ট বেঙ্গলে র্যালি হবে। র্যালি করতে কিন্তু তোমাকে বাইরে যেতে হয়, এটা ওপেন র্যালি, এখানে কোনো ফর্ম ফিল আপের প্রয়োজন নেই, তোমাকে সরাসরি র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে হবে। বয়স তোমার যদি 18 থেকে 42 হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই ভিডিওটা দেখে যাও। মাসে কত টাকা দেয় এবং কি কি সুবিধা রয়েছে টি আর্মির, A to Z ডিটেলস আলোচনা করব। কি কি কত টাকা দিচ্ছে, কি কি সুবিধা রয়েছে, তোমার অগ্নিবীরে কি কি সুবিধা রয়েছে, তার সাথে কি পার্থক্য, জাস্ট একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখে যাও। টি আর্মির সম্বন্ধে কোনো প্রশ্ন থাকবে না। অগ্নিবীর আর্মি এবং টি আর্মির মধ্যে পার্থক্য কী সেটা আলোচনা করব। কত পার্সেন্ট নম্বর প্রয়োজন টি আর্মিতে যাওয়ার জন্য, মিনিমাম একটা তো পার্সেন্টেজ দরকার, তাই না? কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটাও আলোচনা করব। কি কি ডকুমেন্ট প্রয়োজন, ইউনিফর্মটা কেমন দেখতে হয়, তাছাড়াও চাকরি কোথায় হয়, তুমি যদি চাকরিটা পাও, তোমার চাকরিটা কোন কোন রাজ্যের মধ্যে হবে সেটাও আলোচনা করব। মেডিকেল ফেসিলিটি আছে কি সেটাও তোমাদেরকে বলবো। এটা কি ফুল টাইম চাকরি নাকি পার্ট টাইম সেটাও কিন্তু বলবো। কত মিটার দৌড়াতে হয়, কত মিনিটে, সেটাও বলবো। আমরা কোন জোনের মধ্যে পড়ছি, তো বলে রাখি টি আর্মি বিভিন্ন জোন ভিত্তিক হয়ে থাকে, তো হয়তো এখন বুঝতে পারবে না যারা প্রথম হয়তো টি আর্মি সম্বন্ধে দেখছো, একটু ভিডিওটা দেখতে থাকো, আমি সব বোঝাবো। র্যালি কোথায় হয়, তোমাদের র্যালি একটু আগে বললাম, র্যালি ওয়েস্ট বেঙ্গলেও হয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও তোমাকে যেতে হয়। ভর্তি কবে হবে এবং সর্বশেষ হচ্ছে তোমাদের র্যালির ডেটটা কবে, তো সমস্ত কিছুর প্রশ্নের উত্তর কিন্তু আলোচনা করব। তো প্রথমত আমি টিএ কি জিনিস সেটা তোমাদেরকে একটু বলে দিই। টিএ হচ্ছে তোমাদের হচ্ছে যে কি, এখানে পরিষ্কারভাবে আমি লিখে দিয়েছি যে টি আর্মি হচ্ছে একটা পার্ট টাইম স্বেচ্ছাসেবী বাহিনী, অর্থাৎ এটা কোনো ফুল টাইম জব নয়। অগ্নিবীর আর্মি যেমন হচ্ছে ফুল টাইম জব, বাট টি আর্মি একটা হচ্ছে পার্ট টাইম স্বেচ্ছাসেবী একটা বাহিনী। দ্বিতীয়ত স্যালারি, তাহলে কি স্যালারি এখানে কম দেওয়া হয়? একদম না। স্যালারি কিন্তু একবারে যেমন আর্মির যেমন দেওয়া হয়ে থাকে, অগ্নিবীরের যেমন স্যালারি দেওয়া থাকে, তেমনই কিন্তু স্যালারি কিন্তু এখানেও দিয়ে থাকে। যেমন দেখো, বেসিক পে 21,700, এবং সেটা লেভেল 3 পে অনুসারে। ডিএ, তারপরে ফিল্ড অ্যানাউন্স, রেশন, তারপরে ড্রেস, মেডিকেল সুবিধা সব কিছু তোমরা এখানে পাবে, এবং সর্বমোট তোমরা 30 থেকে 40 হাজার স্যালারি পাবে। অবশ্যই সেটা পোস্টিং এবং অ্যানাউন্স অনুযায়ী বদলায়, তোমার পোস্টিং কোথায় পড়েছে সেই অনুযায়ী স্যালারিটা ভিত্তিক হয়, সেটা আগে পিছু হতে পারে স্যালারি। কী কী সুবিধা রয়েছে টিয়ের, তুমি যদি টি আর্মিতে যাও তাহলে কী কী সুবিধা? প্রথমত বলি, এটা অ্যাক্টিভ ডিউটি, অর্থাৎ রেগুলার আর্মির মতো কিন্তু এখানে সম্পূর্ণ সুবিধা রয়েছে, যেমন রেগুলার আর্মি রয়েছে তেমন। এখানে তুমি ক্যান্টিন সুবিধা পাবে, মিলিটারি হসপিটাল চিকিৎসার জন্য যে রয়েছে সেটার সুবিধা পাবে, ইউনিফর্ম পাবে, একটা রেশন পাবে, অর্থাৎ খাওয়া দাওয়ার যে তোমার খরচা পুরো সেই জিনিসটা পাবে। নির্দিষ্ট শর্তেও কিন্তু পেনশন কিন্তু দেওয়া হয়ে থাকে, সেটাও কিন্তু দীর্ঘ সেবা যদি, অর্থাৎ দীর্ঘদিন ধরে তুমি টিএতে কাজ করে থাকো, তাহলে কিন্তু একটা পেনশনও পাবে। এবার হচ্ছে টি আর্মি আর অগ্নিবীরের মধ্যে পার্থক্য কী, প্রথমত আমি বলে দিচ্ছি, ভালো করে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করবে এই জায়গাটা। ও টি আর্মি হচ্ছে একটা পার্ট টাইম জব, আর অগ্নিবীর আর্মি কি, এটা কিন্তু ফুল টাইম জব। টি আর্মির সার্ভিস কতদিন হয়, এটা দীর্ঘমেয়াদী চলমান, অর্থাৎ তোমার 60 বছর 65 বছর তুমি যতদিন বাঁচবে এটা করতে পারবে। কিন্তু অগ্নিবীর কিন্তু শুধুমাত্র 4 বছরের জন্য ফিক্সড। বেতন ব্যবস্থা,
শুধুমাত্র অ্যাক্টিভ ডিউটির সময় বেতন দেয়। তুমি যদি ডিউটি করো তবে বেতন পাবে, তুমি যদি ডিউটি না করো কিন্তু বেতন পাবে না। কিন্তু অগ্নিবীরে প্রতি মাসে একটা নির্দিষ্ট বেতন দেওয়া হয়ে থাকে, এটা প্রত্যেকেই জানো। এটা জব, সিভিল জব করার সুযোগ রয়েছে কি, অর্থাৎ তুমি টিআরমির পাশাপাশি তুমি অন্য চাকরিও করতে পারো, অন্য একটা বিজনেস করতে পারো, অন্য ব্যবসা মানে যাই খুশি একটা করতে পারো। কিন্তু অগ্নিবীরে কিন্তু করা যায় না, অর্থাৎ অগ্নিবীরে চাকরি তো ওই অগ্নিবীরটাকেই তোমাকে প্রফেশনটাকে বেছে নিতে হবে। এখানে পেনশন অবশ্যই দেয়, কিন্তু শর্ত সাপেক্ষে একটু আগেই বললাম, অনেক দিন ধরে হয়তো টিআরমির কাজ করছো, সেক্ষেত্রে তোমাকে একটা পেনশন কিন্তু দিতে পারে। কিন্তু অগ্নিবীরে কিন্তু কোনো রকম পেনশনটা নেই, এটা প্রত্যেকে জানো। রিস্ক, এটা শুধুমাত্র এমার্জেন্সি টাইমে তোমার রিস্ক হতে পারে, যখন কোনো দেশে দাঙ্গা লাগলো বা সাম্প্রদায়িক বন্যা বা কোনো ডিজাস্টার হলো, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা এমার্জেন্সি ডিউটি পড়তে পারে, সেক্ষেত্রে তোমার হয়তো কিছুটা হলো রিস্ক থাকতে পারে। এটা রেগুলার আর্মির মতো, যেমন অগ্নিবীরে কিন্তু পুরো রেগুলার আর্মি, যখন যা কিছু হ্যান্ডেল করতে হবে, যুদ্ধ ফুদ্ধ সব কিন্তু অগ্নিবীরকেই করতে হবে। এবার সাধারণত সোলজার জিডির মানে আর কি, মানে কত বছর পর্যন্ত চাকরিটা হতে পারে, 60 বছর পর্যন্ত চাকরি হতে পারে। আমি একটু আগেই বলে দিলাম যে তুমি 60 বছর পর্যন্ত চাকরি করতে পারো। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে ক্যান্ডিডেটরা কিন্তু বুঝতে পারে না, যে শিক্ষাগত যোগ্যতা। প্রথমত ভালো করে আমি বাংলায় লিখে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। মাধ্যমিক 10 পাস, অর্থাৎ সরকার স্বীকৃত বোর্ড থেকে তোমাকে মাধ্যমিক করে আসতে হবে। তারপরে হচ্ছে দ্বিতীয়ত ন্যূনতম 45% নম্বর এগ্রিগেট করে হতে হবে। এই জিনিসটা ভালো করে বোঝাবো, এবং প্রত্যেক বিষয়ে কমপক্ষে 33% নম্বর হতে হবে। এবার যাদের 45% নম্বর হচ্ছে না, তারা কি যেতে পারবে না? অবশ্যই পারবে। তার জন্য গ্রেড সিস্টেম করে রেখেছে তারা। তারা কি বলে রেখেছে এখানে একটু ভালো করে পড়বো। দেখো, প্রতিটি বিষয়ে অন্তত ডি গ্রেড অর্থাৎ 33% নম্বর হতে হবে। মোট ফলাফল C2 গ্রেড বা 45%-এর সমসমান। অর্থাৎ ওভারঅল যদি তোমার C2 থাকে, প্রতিটি সাবজেক্টে ডি বা তার বেশি থাকে, তাহলে সাধারণত যোগ্যতা পূরণ করা হয়। C2 মানে আপনি মোটামুটি 45%-এর আশেপাশে আছেন। দেখবে আমাদের তোমাদের বোর্ড সার্টিফিকেট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রেজাল্টগুলো, তো এই যে C2 D2 ডি যেগুলো উচ্চারণ করছে হয়তো তোমরা বুঝতে পারছো না, এটা একটু বুঝিয়ে দিচ্ছি। তোমার রেজাল্টে দেখবে একটা গ্রেড লেখা আছে, তুমি কত নাম্বার পেয়ে পাস করেছো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সাধারণত গ্রেডগুলো C2 বা C1 B2 B এইভাবে লেখা থাকে না। ওটা জাস্ট লেখা থাকে যে ভালো নাম্বার পেলে এ ক্যাটাগরিতে নাম্বার পেয়েছে A+, কেউ দেখবে C লেখা আছে, তারপরে কেউ দেখবে B+, কেউ B, এইভাবে লেখা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের যে রেজাল্টগুলো অনুযায়ী। তো সেই অনুযায়ী তোমার যদি বোর্ডে, তোমার যদি সি ক্যাটাগরিতে তোমার যদি পেয়ে থাকো, অর্থাৎ সি ক্যাটাগরি এখানে কি বলছে, সি ক্যাটাগরি এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে C2 ক্যাটাগরির 41 থেকে 50% নম্বর, অর্থাৎ ধরো কারো 45% নম্বর নেই, 45% নম্বর নেই, হতেই পারে, তাই কি নয়। ধরে নাও কারোর কারো এরকমও হয়, ধরে নাও কেউ একটা সাবজেক্টে দেখা গেলো 28 পেয়েছে, কেউ একটা সাবজেক্টে 25 পেয়েছে, আবার কেউ একটা 60 পেয়েছে, কেউ 70 পেয়েছে অন্য সাবজেক্টে, দেখা গেলো ওভারঅল তার 45% হচ্ছে, তাহলে কিন্তু সে র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। আবার এটাও হতে পারে, ধরে নাও কারো কিন্তু 45% নম্বর হচ্ছে না, কিন্তু ধারে ছোঁয়া 41%, 42%, 43%, 44%, 45% এরকম কাছাকাছি নাম্বার হচ্ছে, তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এখানে কিন্তু অফিসিয়াল, আমি কিন্তু নোটিফিকেশন অনুযায়ী এটা আলোচনা করছি। ওকে, সুতরাং আমি কোয়ালিফিকেশানটা এখানে ভালো করে বোঝাতে পেরেছি। তোমরা যদি তাও বুঝতে না পারো কমেন্ট করবে, তোমাদের কি প্রবলেম হচ্ছে সেটাকে আমি অ্যান্সার করে দেবো। শিক্ষাগত যোগ্যতা যারা টেস্টম্যান পদ রয়েছে, তোমাদের সিম্পল 8 বা 10 পাস করলেই কিন্তু, এবং সঙ্গে 33% নম্বর থাকলে কিন্তু তোমরা টেস্টম্যানের জন্য আবেদন করতে পারবে। টেস্টম্যান মানে, টেস্টম্যানের কী কাজ, টেস্টম্যান সাধারণত কী কাজ করে থাকে সেগুলো একটু দেখে নাও। যেমন হচ্ছে কুক, রান্না করার, কাপড় ধোয়ার কাজ করতে পারে, ঝাড় দেওয়ার, তারপরে চুল কাটার নাপিতের কাজ হতে পারে, হাউসকিপার অর্থাৎ হাউসকিপারের কাজ হতে পারে, অর্থাৎ টেস্টম্যানের বিভিন্ন কাজ হতে পারে। ওকে, এবার শারীরিক, তুমি যদি টিআরমিতে যেতে চাও তাহলে শারীরিক তোমার যোগ্যতা বা যেটা আমাদের সাধারণ মানদণ্ডতা, সেটা কি হয়ে থাকে, উচ্চতা। তুমি যে কোনো ক্যাটাগরি থেকে থাকো না কেন, তুমি যদি উচ্চতা 160 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু এই টিআরমির র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। ওকে, বুকের ছাতি বা বুকের মাপ কিন্তু যদি 77 থেকে 82, এটা বলে রেখেছো অফিসিয়াল ডেটা অনুযায়ী, বাট এটা কোনো ফ্যাক্ট না। তুমি টিআরমির মার্ক পাস করো, তোমাকে বুক টুক কোনোগুলো মাপার কোনো ব্যাপার নেই। এবং 5 সেন্টিমিটার ফোলাতে বলে, 77 মিনি নর্মাল বুক লাগে, এবং 5 সেন্টিমিটার ফোলাতে বলে, তারপরে 82 করতে হয়, কিন্তু বুকে আজ পর্যন্ত বাদ দেয় না। তারপরে দৌড়ানো, কিন্তু এটা অনেকে বলছিল 1600 মিটার রান করতে হয়, 5:45 থেকে সময় থাকে, 5:45 থেকে 6.5 মিনিটের মধ্যে তুমি যদি প্রবেশ করতে পারো, তাহলে তোমাকে কিন্তু নিয়ে নেওয়া হবে। অবশ্যই বলে দিই, এখানে যারা 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে, তাদের কিন্তু আবার ডিফারেন্ট ডিফারেন্ট এখানে সময় রয়েছে। তাদের এখানে কিন্তু দেখা গেলো 5:45 থেকে 6:15-এর মধ্যে তাদের রয়েছে। আর 6:15 থেকে কিন্তু বাকিটা 6:30 পর্যন্ত, যারা বয়স কিন্তু 30+ বয়স যাদের, তাদের কিন্তু আলাদা দৌড় হয়, তাদের কিন্তু আলাদা মাপজোক হয়। ঠিক আছে, সুতরাং তুমি এখানে একবার ট্রাই করতেই পারো। চাকরি কোথায় হয়, প্রথমত বলি, আপনি প্রথমত বা তোমরা
যেহেতু জোন থ্রির মধ্যে পড়ছো, জোন থ্রির যেসব ব্যাটালিয়নগুলো রয়েছে সেই ব্যাটালিয়নের মধ্যেই তোমার পোস্টিং হবে। অর্থাৎ জোন থ্রির মধ্যে কী কী রাজ্য পড়ছে না পড়ছে এবং কোথায় র্যালি হবে সব কিছু বলবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আর একটা কথা বলে রাখি, আমি সাবস্ক্রাইব কথা খুব কম বলি। তোমরা ডিফেন্সের আপডেট যদি তোমরা যদি দেখতে ইচ্ছুক বা যদি সব থেকে আগে পেতে চাও, তাহলে তোমরা এই ডিফেন্স লাভার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা ডেফিনেটলি সব থেকে আগে তোমরা টিএ বলো, অগ্নিবীর বলো, ডিফেন্সের যে কোনো আপডেট সব থেকে আগে পেয়ে যাবে। পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, সেখানেও কিন্তু আপডেট পাবে। দেখো, তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কিন্তু তবে কিছু একটা জিনিস তোমার দেখা গেলো, তখন তুমি ধরো আসামে ডিউটি করছো, তোমার এমার্জেন্সি দেখা গেলো জম্মু কাশ্মীরে প্রথম চরম এমার্জেন্সি একটা ইনসিডেন্ট ঘটে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে যেতে হতে পারে। অর্থাৎ শুধুমাত্র এমার্জেন্সির জন্য টিএকে আর কি এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো হয়। আদারওয়াইজ কিন্তু তোমার নিজের রাজ্যে বা তুমি যেই জোন থ্রির যে ব্যাটালিয়নের রাজ্যগুলো রয়েছে সেখানে তোমার কিন্তু সারা বছর চাকরিটা হয়ে থাকে। ওকে, আচ্ছা, লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা কিন্তু ইংরেজি এবং হিন্দি এই দুটো ভাষাতেই হয়। অনেকে প্রশ্ন করছিল যে আমাদের কি মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষায় পরীক্ষা হয় কি না। তো বাংলা ভাষায় পরীক্ষা হয় না, তোমাদের প্রথমত তোমাদের ফিজিক্যাল হবে, দৌড়ানো হবে 1600 মিটার, তারপরে কিন্তু মেডিকেল হয়, তারপরে কিন্তু লিখিত পরীক্ষা হয়। আবার এক একটা সেন্টারে কিন্তু প্রথমে দৌড় করিয়ে নেয়, তারপরে পরীক্ষা করিয়ে নেয়, তারপরে পরে মেডিকেল হয়। সেটা বিভিন্ন ব্যাটালিয়নের উপর নির্ভর করবে। ওকে, এইবার টি আর্মি টোটাল 4টে জোনের মধ্যে হয়, জোন 1, জোন 2, জোন 3, জোন 4। আমরা পড়ছি জোন থ্রির মধ্যে। জোন থ্রির মধ্যে এই যে আমি স্টেট কটার নাম বলছি, এই স্টেট কটা কিন্তু অংশগ্রহণ করে থাকে। ওকে, যেমন এই যেই স্টেট কটা বলছি, এই স্টেট কটা সব কটা মিলিয়ে কিন্তু জোন থ্রি। অর্থাৎ এই জায়গায় যে কোনো জায়গায় যদি র্যালি হয় জোন থ্রির আন্ডারে, এই যে রাজ্যগুলো বলবো সেখানে কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে। সেটা যদি ওয়েস্ট বেঙ্গলে র্যালি হয়, তাহলে এই যে আসাম, মেঘালয়, মণিপুর এরাও কিন্তু এসে করতে পারবে। আবার যদি সেখানে র্যালি হয় আসাম, মণিপুর, মেঘালয়, সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দারা গিয়ে র্যালি করতে পারবে। তাহলে সুতরাং একটু ভালো করে জোন থ্রিটা বোঝাবো। জোন থ্রির মধ্যে টোটাল যে স্টেটগুলো পড়ছে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, অরুণাচল প্রদেশ, তারপরে হচ্ছে তোমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড, তারপরে হচ্ছে তোমাদের এই কটা রাজ্য কিন্তু বা টেরিটরি অঞ্চল নিয়ে কিন্তু তোমাদের জোন থ্রি পড়ছে। এই জোন থ্রির পুরো হেডকোয়ার্টার কিন্তু আমাদের কলকাতার ফোর্ট উইলিয়ামে রয়েছে। ওকে, সুতরাং কারো প্রবলেম হলেও বলতে পারবে। রিসেন্ট যেগুলো আমাদের ব্যাটালিয়ন, এগুলো হচ্ছে আমাদের জোন থ্রির ব্যাটালিয়ন। আরও ব্যাটালিয়ন রয়েছে কিন্তু এগুলোতে র্যালি কিন্তু হয়ে থাকে। যেমন 107 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন, এটা হচ্ছে 11 গোর্খা রাইফেল, এটা হচ্ছে তোমাদের যেটা হচ্ছে জলপাহাড়, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ে কিন্তু এখানে র্যালি হয়ে থাকে। তারপরে হচ্ছে 113 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন রাজপুত, সেটা কিন্তু ভগৎ স্টেডিয়াম, দিমাপুর, নাগাল্যান্ড, এই জায়গায় কিন্তু তোমাদের র্যালিতে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ তুমি যে কোনো এই যে জোন থ্রির মধ্যে যতগুলো রাজ্য বললাম নাম, তুমি যে কোনো রাজ্য থেকে বিলং করে থাকো না কেন, তোমরা এই জায়গায় এই ব্যাটালিয়নে গিয়ে তোমাদেরকে র্যালিতে অংশগ্রহণ করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে 119 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন, যেটা আসামে রয়েছে। হ্যাঁ, তো শিলচরে তুমি সেখানেও র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। 121 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন, যেটা গাড়োয়াল রাইফেল, সেটাও কিন্তু তেজপুর, এটা দু জায়গায় র্যালি হয়ে থাকে। তো আসামের বিভিন্ন জায়গায় তারা মেনশন অবশ্যই করে দেবে, যখন অফিসিয়াল নোটিফিকেশান দেবে কোথায় র্যালিটা হবে সেটা কিন্তু অবশ্যই বলে দেবে। তারপরে যেটা হোম অ্যান্ড হার্ট, সব থেকে বেশি এখানে কিন্তু টি আর্মির র্যালি হয়ে থাকে, কারণ টি আর্মির জোন থ্রির হোম অ্যান্ড হার্ট বলা হয় 164, 165 এবং 166 ইনফেন্ট্রি ব্যাটালিয়নকে। অর্থাৎ এই যে তিনটে ব্যাটালিয়ন বললাম, এই তিনটে ব্যাটালিয়ন কিন্তু যেটার স্থান হচ্ছে নাগাল্যান্ড এবং আসাম অঞ্চলে কিন্তু, অর্থাৎ আসামে কিন্তু র্যালি হয়ে থাকে। সুতরাং আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার এনআইওএস অর্থাৎ মুক্ত বিদ্যালয় থেকে তুমি যদি করে থাকো, তাহলে কি র্যালিতে অংশগ্রহণ করতে পারবে? অবশ্যই পারবে। হ্যাঁ, এখানে অফিসিয়াল অনুযায়ী তারা কিন্তু ডেটা অনুযায়ী কিন্তু এনআইওএস, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল যেটা রয়েছে, সেখান থেকেও তুমি করতে পারো, মুক্ত বিদ্যালয় থেকেও কিন্তু তুমি এই র্যালিতে অংশগ্রহণ করতে পারো। অবশ্যই কিন্তু একটা শর্ত রয়েছে, মানে যে কোনো উল্টাপাল্টা থেকে ইনস্টিটিউট থেকে এগুলো স্বীকৃত দেয় না। যদি তোমার অবশ্যই যদি সরকার স্বীকৃত থাকে বোর্ডটা, সেটা পশ্চিমবঙ্গেই হোক, ঝাড়খণ্ড হোক, ত্রিপুরা হোক, আসাম হোক, সরকার স্বীকৃত বোর্ড থাকলেই তুমি কিন্তু এই র্যালিগুলোতে অংশগ্রহণ করতে পারবে। ওকে, আরেকটা কথা পাশাপাশি বলে দিই, কেউ যদি 2 নম্বরই করে, 2 নম্বরই বলতে গেলে দেখা গেলো একবার মাধ্যমিক দিয়েছে, দ্বিতীয়বার মাধ্যমিক দিয়ে সে যদি এখন সার্টিফিকেট করে যদি যেতে চায়, তাহলে কিন্তু তার কিন্তু, এবং যে দেখা গেলো 45% তো নাম্বারের একটা ক্রাইটেরিয়া রয়েছে। তো অনেকে কী করে, একবার মাধ্যমিক দেওয়ার পর আরেকবার কিন্তু এইভাবে কিন্তু সার্টিফিকেট বের করে মুক্ত বিদ্যালয় থেকে। তো দেখো, তোমাদের ভেরিফিকেশান হবে। তুমি যদি ভেরিফিকেশানে ধরা না পড়ো, কোনো সমস্যা নেই, অনেকে চাকরি করছে, বাট ধরা পড়ে গেলে কিন্তু তোমাকে বাদ দিয়ে দিবে। এটাও কিন্তু স্পষ্টত বলে দিলাম। পরীক্ষা শুধুমাত্র আমাদের হিন্দি ইংরেজিতে হয়, পূর্বে আলোচনা করেছি।
এবার হচ্ছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো এটা ফর্ম ফিল আপের জন্য কোনো রকম অনলাইন ফর্ম ফিল আপ হয় না। এটা শুধুমাত্র তোমাদের হচ্ছে কি অফলাইন ফর্ম নয়, সরি, এটা ডাইরেক্ট ওপেন র্যালি। অর্থাৎ যখন যখন র্যালি হবে তোমাকে সেই স্থানে পৌঁছে যেতে হবে, একবারে ডকুমেন্টসের সাথে প্রস্তুতি নিয়ে তুমি র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। ওকে, কী কী ডকুমেন্টস প্রয়োজন দেখো, এই ডকুমেন্টসগুলো তোমরা তাড়াতাড়ি করে রাখবে, কেন র্যালি খুব সামনেই আসছে। তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, আধার কার্ড এবং ক্যারেক্টার সার্টিফিকেট, অর্থাৎ স্কুল থেকে গিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে নেবে শেষ 6 মাসের। তারপরে তোমার রয়েছে তো যেটা হচ্ছে ডোমিসিয়াল বাসিন্দা সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে নেবে। তারপরে যে 20 কপি ফটো, এগুলোকে নিয়ে সঙ্গে কিন্তু যেতে হবে। অনেক সময় পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটও প্রয়োজন হয়। তো সব তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, যখন অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী যে যে জিনিসগুলো বলবে, তথ্যগুলো আমি সব শেয়ার করে দেবো। এবার ইউনিফর্মটা দেখতে কেমন হয় দেখো, ইউনিফর্ম নিয়মিত ভারতীয় সেনার মতোই হয়, অর্থাৎ ক্যামোফ্লেক্স এবং জঙ্গল প্রিন্টের ইউনিফর্ম, যেটা ইন্ডিয়ান আর্মি বা বিএসএফ তোমরা যেমন ইউনিফর্মগুলো দেখছো তেমনই ইউনিফর্ম, কিন্তু একটু টি আর্মির আলাদা, ঠিক আছে। একই রকম ইউনিফর্ম, অর্থাৎ তুমি যদি ইউনিফর্মটার জন্য, অনেকে ইউনিফর্মটাকে ভালোবাসে, তো সেটার জন্য কিন্তু আর্মিতে যেতে চাই, তাহলে তুমি কিন্তু এই অপশানটাকে বেছে নিতে পারো টি আর্মির। খুবই একটা ভালো পেশা। মেডিকেল ফেসিলিটি, অবশ্যই এখানে মেডিকেল ফেসিলিটি রয়েছে, তোমার ক্যাম্পস রয়েছে, এমার্জেন্সির জন্য মেডিকেল সাপোর্ট রয়েছে, তোমার ফ্যামিলির জন্য ফেসিলিটিস রয়েছে। তুমি এ টু জেড রেগুলার আর্মির মতোই কিন্তু এখানে সুবিধা পাবে। তবে এটা বলে রাখি, পূর্বে আলোচনা করেছি, এটা কিন্তু কোনো রকম ফুল টাইম জব নয়, এটা শুধুমাত্র কি আমাদের পার্ট টাইম জব। সুতরাং তুমি ভেবে চিনতে তুমি যেতে পারো, আমি ভেবে চিনতে বলবো না, টি আর্মির জব কিন্তু তোমরা আর্মির জব মানে তোমরা যেতে পারো। ফুল টাইম পার্ট টাইম নাথিং ম্যাটার, তোমরা এখানে একবার ঢুকে যেতে পারলে তোমরা ডে বাই ডে কিন্তু রেগুলার আর্মির মতনই কিন্তু একটা ফেসিলিটি পাবে এবং সেই জায়গায় কিন্তু পৌঁছে যাবে। টি আর্মি নিয়ে তোমাদের ওভারঅল যা প্রশ্ন ছিল আমি সব কিছুই কিন্তু আলোচনা করে দিলাম এই ভিডিওতে। তো তোমাদের মনে তাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই করব। তো এই পর্যন্ত, জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।